সরকারি দপ্তরের লাল ফিতায় বন্দী পোশাক শ্রমিকের রেশন দাবি উদ্যোক্তাদের। মালিকপক্ষ সঠিক তালিকা না দেয়ায় বাধাগ্রস্ত হচ্ছে কাজ, বলছে টিসিবি। কাস্টম হাউজের কাছে ১৪২ কোটি টাকা পাওনা নিয়ে বেকায়দায় চট্টগ্রাম বন্দর। ৫৯ বার চিঠি দিয়েও মেলেনি জবাব। পরিশোধের চেষ্টায় কাস্টম কর্তৃপক্ষ। মোবাইল ইন্টারনেটের অফারের লিমিট তুলে নিল বিটিআরসি। ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন গ্রাহক। থাকছে ক্যারি ফরওয়ার্ড সুবিধা। আইন অমান্য করে ভোলার বিভিন্ন নদীতে জাটকা শিকার। নিষিদ্ধ জালে ধরা মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। হুমকিতে ইলিশের উৎপাদনের লক্ষ্যমাত্রা। এবং চীনের হেইলংজিয়াং প্রদেশে তুষার ও বরফের তৈরি পার্ক। পর্যটন মৌসুম ঘিরে নানা ভাস্কর্য। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুর ভিড়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দর্শক, এখন আমরা আলোচনা করব তৈরি পোশাক খাতের রেশন নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার। তাসলিমা আক্তার, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। আপনার সঙ্গে আলোচনায় ফিরবো, তার আগে আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসবো। প্রতিশ্রুতির ১ বছর পার হলেও সরকারের কাছ থেকে রেশন সুবিধা পাচ্ছেন না তৈরি পোশাক শ্রমিকরা। কারণ হিসেবে লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করছেন শিল্প মালিকরা। যদিও নিজেরা প্রস্তুত দাবি করে টিসিবি জানাচ্ছে মালিক পক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ায় পণ্য দিতে পারছেন না তারা। এদিকে শুধু পোশাক খাতে নয়, বাজার বাস্তবতায় যেন সব শ্রমিক সমান সুবিধা পায়, সরকারকে সে উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। স্যালারি পাইতেছি, চিকিৎসা ভাতা পাইতেছি। টিসিবি পণ্যটা দেওয়ার কথা ছিল, সেই টিসিবি পণ্যটা আমরা এখন পাচ্ছি না। সরকার যেন আমাদের গার্মেন্টস কর্মীদের জন্য একটা রেশন কার্ডের ব্যবস্থা করে। ওটা যদি চালু করে তাহলে আমরা খুবই উপকৃত হব। আমরা চাই আমাদের কাজের পরিবেশটা যেন শান্তশিষ্ট থাকে। অথচ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন যখন ১২,৫০০ টাকা করা হয়, তখনই আশ্বাস দেওয়া হয়েছিল রেশন সুবিধাও পাবেন তারা। এরপর নানা উদ্যোগ ভেস্তে যাওয়ার পর গত অক্টোবরে পোশাক শ্রমিকদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, তবে তা চালু রাখেনি সরকার। এরই মধ্যে উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের সুবিধা দিতে গত নভেম্বরে তাদের বেতন বৃদ্ধির হার ৫% থেকে বাড়িয়ে করা হয় ৯%, যা মেনেও নিয়েছেন উদ্যোক্তারা। তবে প্রশ্ন তুলেছেন, কেন রেশন পাচ্ছেন না পোশাক শ্রমিকরা? 18 দফার যে একটা চুক্তি হয়েছে, সেখানে একটা বড় একটা দাবি শ্রমিকদের ছিল রেশনিং চালু করা, এবং সরকার কিন্তু সেখানে রেশনিং চালুর একটা দফা আছে। আমাদেরকে চাপ দিয়ে সরকার কিন্তু ঠিকই বেতনটা বাড়িয়ে নিল। আমার 30 লক্ষ শ্রমিকের জন্য যে রেশন চালুর কথা, সেটা আজ পর্যন্ত চালু হচ্ছে না কেন? কেন এটাকে লাল ফিতা দৌড়াতে এমন কঠিন করে তারা শর্তগুলো দিচ্ছে যে একটার পর একটা কারণে আমি এটা চালু করতে পারতেছি না, আবার আমাদের বিভিন্ন দিকে ডাইভার্ট করতে হচ্ছে। সহজভাবে কেন তারা আমার শ্রমিককে কেন তারা রেশনটা দিচ্ছে না? উদ্যোক্তারা লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করলেও সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে, সুবিধাভোগীদের সঠিক তালিকা না পাওয়ায় পোশাক শ্রমিকদের রেশন দিতে পারছেন না তারা। টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিএমইকে চিঠি লিখেছে, তাদের কোন গার্মেন্টসে কতজন ওয়ার্কারের জন্য পণ্য দিতে চায় সেই লিস্টটা আমাদের কাছে প্রেরণের জন্য। আমরা এখন পর্যন্ত লিস্টটা পাইনি, তবে টিসিবি প্রস্তুত আছে। বাজার বাস্তবতায় যেন সব খাতের শ্রমিক সরকারের নেয়া খাদ্যভিত্তিক কর্মসূচির সমান সুযোগ পান, সেই তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারকে এমনভাবে চিন্তা করতে হবে যে সুবিধাটা আমরা সব শ্রমিককে যেন দিতে পারি, কোনো একটা পার্টিকুলার সেক্টরের কথা চিন্তা না করাই ভালো। গেল আগস্ট সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষ থামাতে যে 18 দফা স্বাক্ষর করেছে শ্রমিক, মালিক ও সরকার পক্ষ, সেখানেও অগ্রাধিকার পেয়েছে শ্রমিকদের রেশন দেওয়ার বিষয়। 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি, ফিরছে আলোচনায়। আমরা আমাদের প্রতিবেদনটি যেমনটি দেখলাম সহকর্মীর, যে রেশন পাওয়ার কথা ছিল 2023-এর বেতন বৃদ্ধির সময় যে শ্রমিকদের রেশন বৃদ্ধির কথাটি বলা হয়েছিল, রেশন দেওয়ার কথাটি, এখন পর্যন্ত শ্রমিকরা রেশন পাচ্ছে না। তারা লড়াই করছে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে। কেন পাচ্ছে না, প্রয়োজনীয়তা ঠিক কি, এখন কি কি পদক্ষেপ নেওয়া দরকার, একটু বলবেন আমাদেরকে।
দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তীতে আবারও সংযোগটি স্থাপনের চেষ্টা করব। যাচ্ছি অন্য প্রসঙ্গে। চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে ১৪২ কোটি টাকা বকেয়া পাওনা নিয়ে চরম বেকায়দায় পড়েছে বন্দর কর্তৃপক্ষ। নিলামে বিক্রিত পণ্যের হিস্যা বাবদ পাওনা টাকা চেয়ে অন্তত ৫৯টি চিঠি দেওয়া হয়েছে। এমনকি বকেয়া পাওনা আদায় না হওয়ায় সরকারি অডিট আপত্তি উঠেছে বন্দরের বিরুদ্ধে। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো সাধারণ পণ্য 30 দিন এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে 7 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমদানি পণ্য ছাড় না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। আর নিলামে বিক্রি হওয়া পণ্যে FCL কন্টেনারে 20% এবং LCL পণ্যে 15% হিস্যা পায় বন্দর। চট্টগ্রাম কাস্টম কমিশনারের কাছে বন্দরের পক্ষ থেকে দেওয়া 59 নম্বর চিঠিতে বিগত 2011 সালের নভেম্বর থেকে এই হিস্যা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। বছরের পর বছর হিস্যার 142 কোটি 72 লাখ 39 হাজার টাকা বকেয়া পড়ে থাকায় সরকারি অডিট টিম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অডিট আপত্তি উত্থাপন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। যে মালগুলা অকশন সেল আউট হয় সেগুলোর একটা সেল প্রসিডার একটা অংশ আমরা পাই, সেটার হিসাব করতে করতে আমরা এখন 140 কোটি টাকার মতো আমরা পাওনা হই। মাঝে মাঝে কিছু পণ্য বোঝায় কন্টেনার, ইয়কশন এবং ফল, আদা, খেজুর, জুসের মতো বাকি পচনশীল পণ্যগুলো হাতুড়ি পিটিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে হিস্যা জটিলতা কাটিয়ে বন্দরের পাওনা পরিশোধের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এই কর্মকর্তা। চিঠিটা পাঠিয়েছে, এটা হয়তো ওই শাখা থেকে, সংশ্লিষ্ট শাখা থেকে এটা ফাইলটা পুট আপ হয়ে এটা কার্যক্রম গ্রহণ করবে। এখনো 10,000-এর বেশি পণ্য বোঝায় কন্টেনার নিলামের অপেক্ষায় থাকলো। মামলা সহ নানামুখী জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউস নিলামে গতি আনতে পারছে না। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বন্দর ভবনের দূরত্ব মাত্র 20 থেকে 30 গজ। গত 11 বছরে পাওনা হিস্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বন্দরের পক্ষ থেকে 58টি, কিন্তু সেই টাকা পাওয়া যায়নি। বরং টাকা বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে 142 কোটিতে। তারপরে বন্দর কর্তৃপক্ষ আশা করছে সব জটিলতা নিরসন করে কাস্টম হাউস তাদের ন্যায্য হিস্যা পরিশোধ করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা সেতু চালু হওয়ার পরও দক্ষিণাঞ্চলে গড়ে উঠছে না কাঙ্ক্ষিত শিল্প কারখানা। সম্ভাবনা থাকা সত্ত্বেও বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ। গ্যাস সংযোগ, রেল লাইন স্থাপনে দাবি দীর্ঘদিনের। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন বলেও জানান বিনিয়োগকারীরা। অপূর্ব রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগের মাইল ফলক স্থাপন করেছে পদ্মা সেতু। বরিশাল বিভাগের অর্থনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে এই সেতুর মাধ্যমে। তবে এই সম্ভাবনার কাঙ্ক্ষিত সুফল মিলছে না। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি এ অঞ্চলে। বিসিকের প্লট সহ পদ্মা পার হয়ে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত অনাবাদি জমি পড়েই আছে, কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। বিনিয়োগকারীদের অভিযোগ, গ্যাস সংযোগ না থাকা, মহাসড়ক সংকুচিত সহ ব্যবসা বান্ধব না হওয়াতেই বরিশাল শিল্পে বঞ্চিত। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট দিয়ে যত কম কস্টিংয়ে এ ধরনের একটি ভারী ইন্ডাস্ট্রি চালানো সম্ভব, সেটা আমরা পিডিপি থেকে বিদ্যুৎ নিয়ে এটা পসিবল না কখনোই। যার জন্য আমাদের কস্টিং বাড়তেছে এবং কম্পিটিশন মার্কেটে এটা হ্যাম্পার হচ্ছে। এটি একটি অপার সম্ভাবনার জায়গা, ঠিক বলেছেন, কিন্তু এখানে আপনার যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। দ্বীপ জেলা ভোলায় মিলেছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস। এখানে উৎপাদিত প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। তবে গত 2 দশকে হাতে গোনা নামে মাত্র কয়েকটি কারখানা দাঁড়ালেও কোনো বিস্তার নেই। ভোলা বরিশাল সেতু নির্মাণ না হওয়ায় পদ্মা সেতুর সুফল পাচ্ছেন না জেলাবাসী। ভোলা বরিশাল যদি সেতু হয় তাহলে পদ্মা সেতু 100% সুফল আনবে। সার কারখানা হইতে পারতো, কিন্তু আসলে ওই সরকারের দৃষ্টি ছিল না। সরকারের গাফিলতির কারণেই ভোলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকা সত্ত্বেও মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে না। পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দর ও 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। রয়েছে বিসিক শিল্পনগরী। এছাড়া
এছাড়া ইপিজেড নির্মাণেরও কাজ চলমান। অন্যদিকে সম্ভাবনার দুয়ার খুলেছিল পিরোজপুরেও। পদ্মা ও বেকুটিয়া সেতু চালু হওয়ায় শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা গড়ে উঠবে এমন আশায় বুক বাঁধলেও এখন পর্যন্ত হয়নি নতুন কোনো প্রতিষ্ঠান। পায়রা পোর্ট এর সুফল ব্যবসায়ীরা নিতে পারছে না, শুধুমাত্র আমাদের যাতায়াত ব্যবস্থা দুরবস্থার কারণে। পটুয়াখালীতে মূলত কাঠামোগত অনেক উন্নয়নই হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের ভারী শিল্প কারখানা নেই। এখানে যদি এটা থাকে তাহলে আমাদের বেকারত্ব মোটামুটি দূর হবে। এদিকে পদ্মা সেতু চালুতে ঝালকাঠি জেলা সদরের আলোচিত বাসন্ডা নদী পাড়ের বাজারে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিলেও বাস্তবে ভিন্ন চিত্র। প্রায় অর্ধেক লবণ কারখানাই বন্ধ। নতুন ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি এবং পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীরা। পদ্মা সেতু আমাদের কোনো কাজে আয় না, আর আমাদের জালকারি মোকাম নষ্ট হয়ে গেছে। লবণের মিল আসলে 25-30টা, ওখান থেকে বন্ধ হয়ে গেছে 10-15টা। ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু আসে না এবং ব্যাংক ঋণেরও সমস্যা। আমাদের ব্যবসা বাণিজ্য এখন খুব তলানিতে চলতেছে। বরিশাল বিভাগের 6 জেলার 6টি বিসিক শিল্পনগরীতে 977টি প্লট রয়েছে। এখানে চালু আছে 338টি ইউনিট, এখনো খালি অর্ধেকেরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 3 মাস বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। তবে ভুটান থেকে আসছে না কোনো পাথর। এই মুহূর্তে বাংলাবান্ধা স্থলবন্দরে আছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, দেখুন, সড়কপথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু একমাত্র স্থলবন্দর বলা হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরকে। এই বন্দরটি মূলত ভারত ভুটান থেকে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকে। কিন্তু গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি যে এই বন্দরে ভারত এবং ভুটানি গাড়ি প্রবেশ না করায় কিন্তু এখানে যে অবস্থা, একেবারে শুনশান অবস্থা বিরাজ করছে। আমরা জেনেছি যে এই বন্দরটিতে ভারতের সাথে যে পাথর আমদানি করা হচ্ছিল, তো পাথরের মান নিয়ে এবং দাম নিয়ে নানা কারণে কিন্তু এই বন্দরে ভারতীয় যে পাথর আমদানি সেটা কিন্তু গত এক সপ্তাহ ধরে বন্ধ ছিল। তবে এর মাঝে গতকাল কয়েকটি গাড়ি এই বন্দরে প্রবেশ করেছে। তবে ভুটান থেকে সব থেকে বেশি পাথর আমদানি হলেও ভুটানের যে একটা পাথর বোঝাই পণ্য বোঝাই ট্রাক রয়েছে সেগুলো কিন্তু এখনো এই বন্দরে প্রবেশ করছে না গত 3 জানুয়ারি থেকে। এর মূলত কারণ হিসেবে আমরা যেটুকু জেনেছি যে ভারতীয় ফুলবাড়ি লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা কিন্তু ভারত থেকে যে পাথর বাংলাদেশে নিয়ে আসে সেটা কিন্তু সরকারকে একটা স্লট বুকিং ফি দিয়ে আসেন। তো সেটা কিন্তু ভুটানের জন্য নিবন্ধনের কোনো আওতাভুক্ত না থাকায় তারা এখন সেখানে কিন্তু আন্দোলন করছেন, সেখানকার সদস্যরা আন্দোলন করছেন, যার কারণে কিন্তু ভুটানের যে পাথর পণ্য বোঝাই ট্রাক রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে না। এতে করে আমরা দেখেছি যে এই বন্দরটি একেবারে সুনসান নিরাপত্তায় পড়ে গেছে। আমরা দেখেছি এখানকার যারা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখানে এক কর্মহীন অবস্থায় সময় পার করছে। আমরা জানিয়ে রাখি যে এই বন্দরে যে 24-25 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু 68,13,00,000 টাকা ছিল। তবে ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে 77,23,00,000 টাকা বলে আমাদের জানিয়েছে। তবে এই অবস্থা যদি দ্রুত সমাধান না হয় তবে কিন্তু এখানকার যেমন শ্রমিক সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছে তারা যেমন কর্মহীন হয়ে পড়বে, তেমনি কিন্তু সরকার একটি রাজস্বের যে বিষয় রয়েছে সেটা কিন্তু সরকার রাজস্ব আদায়ের থেকে পিছিয়ে পড়বে। তো বন্দরটি সার্বিক অবস্থা বলা যায় যে বিগত কয়েকদিন ধরে কিন্তু এই বন্দরে ভারতীয় এবং ভুটানের ট্রাক সেভাবে প্রবেশ করছে না। এর কারণে কিন্তু একটা স্থবিরতা নেমে এসেছে এবং সকলেই দেখা গেছে যে এখানে সকলেই কর্মহীন অবস্থায় একটা সময় অতিবাহিত করছে। আমরা জেনেছি ব্যবসায়ীরা বলছে যে এই ভারত এবং ভুটানের যে তাদের অভ্যন্তরীণ সমস্যাটি সৃষ্টি হয়েছে এর কারণে কিন্তু তারা ভুটানি যে পাথর বোঝাই গাড়ি রয়েছে সেগুলো কিন্তু আমদানি করতে পারছে না। তবে খানিকটা গতকাল থেকে যে খানিকটা আমদানি শুরু হয়েছে ভারতীয় ট্রাক, তো এর কারণে কিন্তু এখানে কিছু গাড়ি গতকাল প্রবেশ করেছিল এখানে। এর মাঝে কিছু গাড়ি প্রবেশ করলেও কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো গাড়ি প্রবেশ করেনি বলে আমাদের বন্দর ম্যানেজার জানিয়েছে। তো এ ছিল পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাবান্ধা স্থলবন্দরে, যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহাগ হায়দার। দর্শক, আমরা আবারও ফিরছি তৈরি পোশাক খাতের রেশন নিয়ে আলোচনায়। তাসলিম আখতার, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেদনে আমাদের সহকর্মী যেমনটা দেখছিলাম যে 1 বছরও যে তৈরি পোশাক খাতের রেশন নিয়ে আলোচনা হয়েছিল, রেশন দেওয়ার কথা ছিল শ্রমিকদের, তা হয়নি।
শ্রমিকরা এক্ষেত্রে বাধার কি সম্মুখীন হচ্ছে এবং কেন দেয়া সম্ভব হচ্ছে না, আপনার কি মনে হয় একটু বলবেন? 2023 সালে যখন আমরা পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা বলছিলাম, সেই সময় কিন্তু রেশনের প্রয়োজনীয়তার বিষয়টা আমরা সামনে এনেছি এবং বারবার বলেছি যে মজুরি বৃদ্ধির সাথে সাথে রেশনিংটা খুবই জরুরি। এবং প্রতিবারই মজুরি বৃদ্ধির সময় আমরা দেখি যে মালিকরা আশ্বস্ত করেন এবং সরকারের পক্ষ থেকেও এক ধরনের সান্ত্বনার মতো করে আসলে বলা হয় যে রেশন দেওয়া হবে, কিন্তু আমাদের সেই রেশন মজুরির পরবর্তী সময় দেওয়া হয়নি। বর্তমান সময়ে আমরা একটা অভ্যুত্থান পরবর্তী 5ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নতুনভাবে আমরা আশা রাখি যে এই রেশনিং প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে পোশাক শ্রমিকদের পক্ষ থেকে 18 দফার যে দাবি আমরা উত্থাপন করেছিলাম সেটা মালিক সরকারের পক্ষ থেকে একমত হয়েছে, যেখানে রেশন একটি প্রক্রিয়া ছিল যে রেশন প্রদান করা হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে বলে আমরা জানি, কিন্তু এখন পর্যন্ত সেই প্রক্রিয়াটা আসলে পুরো শ্রমিকদেরকে কভার করার যে জায়গা সেটা হয়েছে বলে আমরা জানতে পারিনি। আমরা আশা করি যে এটা দ্রুত করা দরকার, কারণ জিনিসপত্রের দাম যে জায়গায় পৌঁছেছে একজন শ্রমিকের পক্ষে, শুধু পোশাক শ্রমিক না, শ্রমজীবী মানুষের পক্ষে, বাংলাদেশে 7.5 কোটি যে শ্রমশক্তি আছে তাদের পক্ষে আসলে টিকে থাকাই মুশকিল। সেখানে এই রেশনের ব্যবস্থাটা সরকারি তদারকিতে আমরা আশা করি এখন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তারা অতি আবশ্যিকভাবে শ্রমজীবী মানুষের যে প্রয়োজনীয়তা সেটাকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দ্রুতই এটাকে কিভাবে কার্যকর করা যায় এবং মালিকদের তরফ থেকেও যাতে কোনো রকম বা কারখানা কর্তৃপক্ষ থেকেও যাতে তারা একটা সহযোগিতা করেন। কারণ এইটা আসলে একটা আমাদের যখন আমরা রেশনিংটা নিশ্চিত করতে পারবো সেটার সাথে আমাদের উৎপাদনে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ, তাদের মনোযোগ বৃদ্ধি পাবে, সেটা দিন শেষে আমাদের উৎপাদন এবং অর্থনীতিও ভূমিকা রাখবে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সরকারের সাথে একটা যৌথভাবে এটা যাতে এগিয়ে যায় সেটা। এই ক্ষেত্রে একটু থামাতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আপনি সহযোগিতার কথা বললেন, টিসিবি পণ্য ভর্তুকি মূল্যে দেওয়ার কথা, সেখানে টিসিবি বলছে টিসিবি প্রস্তুত, কিন্তু মালিকদের পক্ষ থেকে কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা সহায়তা পাচ্ছেন না। মালিকরা বলছেন তাদের তালিকা তৈরি নিয়ে নানা জটিলতা টিসিবি থেকে তৈরি করা হচ্ছে। তাহলে এই দুই পক্ষকে দোষারোপ করার মাঝখানে শ্রমিকরা পড়ে বসছে কিনা? না না, অবশ্যই মানে আমাদের আসলে একজনের কাঁধে আরেকজন যদি আমরা দোষারোপ করতে থাকি, দিন শেষে আসলে ভুক্তভোগী আমাদের শ্রমজীবী জনগণরাই হবে। এবং এটা মালিকদের জন্য হয়তো খুব বা কারখানা কর্তৃপক্ষের জন্য হয়তো জরুরি বিষয় না, কিন্তু শ্রমজীবীর জীবন মরণের বিষয়। এবং আপনি জানেন যে বাজারে কি অবস্থা, ফলে আমরা শ্রমিকদেরকেও বলবো যে এই যে রেশনের বিষয়টাকে এটাকে সামনে নিয়ে আসা এবং যে কোনোভাবে যাতে করে এটা বাস্তবায়ন হয়, সেই ক্ষেত্রে মালিক যারা আছেন তাদেরকেও আমরা বলবো এটা কিন্তু একটা সরকারি উদ্যোগে হচ্ছে, ফলে এটাকে সর্বোচ্চ সহযোগিতা করা। এবং এখানে দেরি করা মানেই হচ্ছে প্রতিটা দিন শ্রমজীবী মানুষ এমনি তাদের আমরা দেখছি বিভিন্ন কারখানা বন্ধ হচ্ছে, লে অফ হচ্ছে, শ্রমিকরা বেতন পাচ্ছে না। তারপর যদি রেশনের বিষয়টা এভাবে ঝুলিয়ে রাখা হয়, আমরা আসলে এটার কোনো মানে আমাদের কাছে এই উত্তরটা আসলে মালিক পক্ষকে দিতে হবে যে তারা কেন এটা তৈরি করতে পারছে না, যেখানে সরকার এগিয়ে আসছেন এবং সরকার আগ্রহ প্রকাশ করছে এবং এটা শ্রমিকদের দাবি। আমরা চাই যে অতি দ্রুত শ্রমিকরা তাদের প্রতিবাদের মধ্যে দিয়েও বলছে, আমরা আপনাদের এই মাধ্যম দিয়েও আমরা বলতে চাই এটা বিলম্ব করার কোনো সুযোগ নাই। সরকারের তরফ থেকে একটা অংশ আছে, মালিকদের তরফ থেকে একটি অংশ আছে। মালিকদের যে বেতনটা বাড়ানো হচ্ছে, আমরা জানি সম্প্রতি 9% করা হয়েছে বেতন বৃদ্ধির হার, সেটা মালিকরা করছে। কিন্তু এই যে টিসিবির কথাটি আমরা দেখলাম, যেমন উদাহরণস্বরূপ যে টিসিবি দিতে পারছে না, বলছে প্রস্তুত, কিন্তু মালিকরা বলছে তালিকা প্রণয়ন নিয়ে একটু জটিলতা তৈরি হচ্ছে। তাহলে সরকারের পক্ষ থেকে কি শ্রমিকদেরকে সুযোগটা দেওয়ার মতো সুযোগ তৈরি হচ্ছে না? আপনারা তো সংস্কার কমিশনে আছেন, আপনারা এই বিষয়ে কি কাজ করছেন? এই তালিকা তৈরি করতে না পারার যে কথা, এটা আমরা মনে করি যে এই তথ্যটা আসলে আমাদের আবারও যাচাই করা উচিত। আমরা বারবার বলেছি শ্রমিকদের ডাটাবেস থাকা দরকার। শ্রমিকদের যখনই যে কোনো সুযোগ সুবিধার প্রসঙ্গ আসে তখনই বলা হয় তথ্য নাই, তালিকা নাই। এটা তো সম্ভব না, কারণ শ্রমিকদেরকে তারা বেতন দেন এবং তাদের সেই বেতনের একটা তালিকা থাকে, ফলে সেটা তালিকাটা দ্রুত দেওয়াটা আমরা মনে করি এটা সরকারের পক্ষ থেকেও এই চাপটা কারখানা কর্তৃপক্ষদেরকে দেওয়া দরকার যে এটা কোনোভাবে বিলম্ব করার সুযোগ নাই। সরকারকেও আসলে এই বিষয়ে আরো উদ্যোগী হতে হবে, কারণ এখানে যদি মালিকরা গড়িমসি করেন
সেটা কিন্তু তদারকি করার দায়িত্ব সরকারের। এবং আমরা মনে করি যে এখানে শ্রমিকদেরকেও আসলে যদি ওনারা মনে করেন আমাদের কোনো সহযোগিতা দরকার, সেই বিষয়ে আমরা শ্রমিক সংগঠনগুলো সেই সহযোগিতা করতে এবং সেখানে অংশগ্রহণ করতে রাজি। আমরা চাই না যে শ্রমিকরা তাদের পেটের দায়ে তাদের বেতন না পাওয়া বা তাদের এই যে রেশনের সুবিধা এগুলো বঞ্চিত হয়ে তাদেরকে মাঠে মাঠে হন্যে হয়ে থাকতে হয়। এছাড়া প্রতিবাদ করা ছাড়া শ্রমিকদের পথে আর কোনো পথ থাকে না। বলছিলেন যেমনটা তালিকা নিয়ে মালিকদের গড়িমসি করার জায়গাটা, কিন্তু সবকিছু তো ডিজিটালাইজড থাকে, সফটওয়্যারে থাকে, প্রত্যেকটি তালিকা থাকে, প্রত্যেকটি শ্রমিকের ডাটা থাকে, তাহলে কেন মালিকদের গড়িমসি করার জায়গাটা কোথায় তৈরি হচ্ছে, যৌক্তিকতা কোথায়? আমরা শ্রম কমিশন থেকেও আমরা আশা করি বলবো এবং আমরা আমাদের গার্মেন্টস শ্রমিক সংহতি থেকেও বলছি, বাংলাদেশে শুধু পোশাক খাত না পুরো শ্রম সেক্টরকে ডাটাবেজের আন্ডারে আনতে হবে। এখন পর্যন্ত আমরা জানি যে এটা স্বাভাবিকভাবেই পোশাক খাতের যেহেতু একটা সংগঠিত খাত এবং বহু বছরের খাত, এই খাতে ডাটাবেজ থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা প্রায় শুনি যে এখানে ডাটাবেজ নাই এবং তথ্য নাই। আমরা মনে করি যে এই জায়গাগুলোকে এখন তদারকি করা সরকারের দায়িত্ব। এটা আমরা একটা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এই সময়ে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শ্রমিক শ্রেণীরও কিন্তু সরকারের প্রতি একটা আহ্বান থাকবে যে শ্রমিকদের যে 18 দফা সেটা যাতে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেয় এবং শ্রমিকদের বেতন বকেয়া, বিশেষভাবে রেশনের বিষয়টা যেটা প্রায় 23 সাল থেকে ঝুলে আছে, আমরা চাই না যে সেটা এভাবে ঝুলে থাকুক। এবং ডাটাবেসটা যদি সত্যিকার অর্থেই সংগঠিত করা যায় তাহলে সেই জিনিসটা আরো গুছিয়ে করা সম্ভব এবং জবাবদিহিতা মালিক এবং সরকার উভয় পক্ষকেই যে জবাবদিহিতার জায়গাটা সেটাকেও নিশ্চিত করা সম্ভব হয়। তাসলিমা আক্তার, আমরা তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিয়ে নানা আলোচনা হয়, তারা কি কি পাচ্ছেন না পাচ্ছেন আলোচনা হয়। শুধু কি এই খাতেই আলোচনাটা হওয়া উচিত নাকি সব খাতের শ্রমিকদের নিয়ে আলোচনাটা হওয়া উচিত, তাদেরও সমান সুবিধা দরকার? জি জি, অবশ্যই। বাংলাদেশে 7 থেকে 7.5 কোটি শ্রমশক্তি আছে, তাদের বড় অংশ 80-এরও বেশি অংশ হচ্ছে ইনফরমাল সেক্টরে কাজ করেন এবং তাদের অবস্থা আমরা জানি। এখানে কৃষি শ্রমিক আছেন, এখানে জাহাজ ভাঙা শ্রমিক আছেন, অন্যান্য শ্রমিক আছেন। তো সেই শ্রমিকদের বিষয়ে আমরা যাদেরকে ভাসমান শ্রমিক বলছি বা যারা স্বীকৃত শ্রমিক নয়, সেই শ্রমিকদের যে সংকটগুলো সেগুলোকেও অ্যাড্রেস করা এবং একটা শ্রম আইনের আওতায় যাতে তারা আসতে পারেন, তারা যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি পেতে পারেন, সেই বিষয়গুলো আমরা শ্রম কমিশন থেকেও আমরা ভাবছি যে এগুলো আমরা সরকারের কাছে সুপারিশ করব এবং সরকার যাতে দ্রুত সকলকে শ্রম স্বীকৃতি দেন এবং সামাজিক সুরক্ষা সরকারের যে খাত আছে সেই খাতের আওতাধীনভাবে শ্রমিকদেরকে সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা এবং শ্রমিকদের ধরেন এখন পর্যন্ত আমাদের কোনো একদম শেষ সময় চলে এসেছে, আমাদের সকলেরই প্রত্যাশা থাকবে শ্রমিকরা যেন স্বস্তিতে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তাসলিমা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। এখন সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। গত সপ্তাহের মতো কিন্তু এই সপ্তাহের প্রথম কার্যদিবসেও খুব একটা ভালো করেনি। গতকাল 3 সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল ঢাকার পুঁজিবাজার। আজকে সকাল থেকেই দেখেছিলাম আমরা 3 সূচকের নিম্নমুখী প্রবণতা, কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। 3 সূচকেই ডিএসই এক্স সূচক বা প্রধান সূচকে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে 7.62 পয়েন্ট এবং পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে 5163.85 পয়েন্ট এবং ডিএসই এস কিংবা সরিয়া সূচক যেটাকে আমরা বলি সেই সূচকে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে 3.80 পয়েন্ট বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে সরিয়া সূচক রয়েছে 1161.35 পয়েন্ট। ডিএস30 সূচক বা বাছাইকৃত সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা, পয়েন্ট বেড়েছে 3.89 এবং পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1910.94 পয়েন্ট। অর্থাৎ 3 সূচকেই এখন দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা, 3 সূচকেই পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ঢাকার পুঁজিবাজার এবং এখন পর্যন্ত শেয়ার হাত বদল হয়েছে 38,061 বার এবং টাকার অঙ্কে ঢাকার পুঁজিবাজারে আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 116 কোটি টাকা এবং যেসব কোম্পানিগুলো আজকে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশ নিয়েছে সেসব কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে 170টির, অর্থাৎ 170টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 118টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং গত কার্যদিবসের মতো অপরিবর্তিত রয়েছে 85টি কোম্পানির শেয়ারের দাম। আমরা যদি একটু চিত্রটা দেখাই, সকালে 10টা থেকে শুরু হওয়ার পর ঢাকার পুঁজিবাজারে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল 10 মিনিটের মতো। 10 মিনিট পরে 10:10 থেকে আবার দেখা যায় প্রধান সূচকের নিম্নমুখী প্রবণতা, এরপরে আবার দেখা যায় ঊর্ধ্বমুখী প্রবণতা 11টার পর থেকে। এবং আমরা যদি একটু দেখি যেসব কোম্পানিগুলো আজকে ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে সেই কোম্পানিগুলোর মধ্যে শুরুর দিকটা কারা আছে, প্রথমেই আছে গ্রামীণফোন। গ্রামীণফোনের একটি শেয়ারের দাম এই মুহূর্তে বিক্রি হচ্ছে 338 টাকা এবং আজকে এখন পর্যন্ত গ্রামীণফোন ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 12 কোটি 32 লাখ টাকা। 2 নম্বরে আছে খান ব্রাদার্স, তারা লেনদেন করেছে এখন পর্যন্ত
ঢাকার পুঁজিবাজারে 10,93,00,000 টাকা। 3 নম্বরে আছে আফতাব অটোমোবাইলস, 4 নম্বরে আছে মন্য ফ্যাব্রিক্স এবং 5 নম্বরে আছে ফাইন ফুডস। এবং আমরা যেমনটা বলছিলাম যে গত কার্যদিবসে কিন্তু আমরা দেখেছি যে 3 সূচকে নিম্নমুখী প্রবণতা, আজ সকালটাও তেমনভাবেই শুরু হলেও এখন পর্যন্ত 3 সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা আশার আলো দেখাচ্ছে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ আপডেট। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। মোবাইল ইন্টারনেটে বেঁধে দেয়া 40টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিল বিটিআরসি। এখন থেকে ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। থাকছে গ্রাহক কেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও। রোববার প্রতিষ্ঠানটির জারি করা নির্দেশিকায় এসব সুযোগ দেওয়া হয়েছে। 2023 সালের অক্টোবরের সবশেষ নির্দেশিকায় মোবাইল গ্রাহকদের 7 দিন, 30 দিন ও আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ 40টি ডাটা প্যাকেজ অফারের সীমা বেঁধে দেয় বিটিআরসি, যা নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিল মোবাইল অপারেটররা। আপত্তির মুখে প্রায় 15 মাসের মাথায় ইন্টারনেট প্যাকেজ বিক্রির ক্ষেত্রে অপারেটরদের উপর থাকা শর্তগুলো শিথিল হলো। নতুন নির্দেশনায় অপারেটররা 3 ধরনের প্যাকেজ দিতে পারবে। নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন 15 দিন, গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন 3 দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন 7 দিন মেয়াদি হবে। এই 3 প্যাকেজের বাইরেও গ্রাহকদের স্বার্থ এবং আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তারাও তাই ঘন্টা ভিত্তিক এবং 1 থেকে 3 দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি। নির্দেশনা অনুযায়ী প্রতি ঘন্টায় সর্বোচ্চ 200 MB, 1 দিনের জন্য সর্বোচ্চ 3 GB, 2 দিনের জন্য সর্বোচ্চ 5 GB এবং 3 দিনের জন্য সর্বোচ্চ 8 GB প্যাকেজ দিতে পারবে অপারেটররা। গ্রাহক যেন তার সুবিধা অনুযায়ী প্যাকেজ নিতে পারে, সেজন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসেবেও একটি প্যাকেজ থাকবে। এছাড়া মেয়াদবিহীন প্যাকেজও থাকবে, তবে সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার 1 দিন আগে গ্রাহককে SMS এর মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে। কোনো ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে, তাহলে পরের প্যাকেজের অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারবেন। নতুন নির্দেশনা অনুযায়ী রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ঘন্টা মিনিট ভিত্তিক কোনো প্যাকেজ অফার করতে পারবে না মোবাইল অপারেটররা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। আইন অমান্য করে ভোলার বিভিন্ন নদী থেকে শিকার করা হচ্ছে জাটকা। নিষিদ্ধ জলে ধরা এসব মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না স্থানীয় প্রশাসন। এতে ইলিশের উৎপাদন হুমকিতে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। তবে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। ভোলার শিবপুর মাছঘাটে 4 থেকে 6 ইঞ্চি আকারের ইলিশের পোনা বিক্রির জন্য ঝুড়িতে সাজাচ্ছেন এক ব্যাপারী। অথচ 10 ইঞ্চির নিচে ইলিশের পোনা শিকার ও বিপণন দণ্ডনীয় অপরাধ। হালিপতি 100 থেকে 110 টাকায় কেনা এসব জাটকা নদীতে থাকলে কয়েক মাস পরে 3 থেকে 4 হাজার টাকায় বিক্রি হতো। শিবপুর মাছঘাটে দেখা যায় মৎস্য বিভাগের ঘাট পাহারাদারের উপস্থিতিতেই মেঘনা নদী থেকে ধরা জাটকা নিয়ে একের পর এক নৌকা ট্রলার তীরে ভিড়ছে। সেই ঝাটকা ঝুড়িতে ভরে নেওয়া হচ্ছে আড়তগুলোতে, এরপর তা বিক্রি হচ্ছে হাঁকডাকের মাধ্যমে। জেলেরা জানান মৎস্য বিভাগের অভিযান চললে ঝাটকা উঠানামা ও বেচাকেনা বন্ধ করে দেয় আড়ত মালিক ও ব্যাপারীরা, কিন্তু তারা চলে যাওয়ার পরপরই আগের মতো আবারও শুরু হয় বেচাকেনা। তবে অভাবের কারণে বাধ্য হয়ে জাটকা ধরার কথা জানালেন তারা। বড় ইলিশ পাই না, কথা একটু জাটকা ধরে আর কিস্তি মিস্তি চালানোর লেগে আর কুচা জাল দিয়ে মাছগুলা ধরে আমাদের সম্পদ নষ্ট করে ফেলায়। সংশ্লিষ্টরা বলছেন জাটকা রক্ষায় মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল সহ ধরা পড়ছে জেলেরা, তারপরও থামছে না জাটকা নিধন।
মৎস্য বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়তই অভিযান চলমান রয়েছে। এছাড়া আমরা জেলেদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। তবে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। ক্ষতিকর যে জাল আছে সেই জালগুলো যাতে দিয়ে এই জাটকা যাতে ধরতে না পারে সেই অভিযানও এটা চলছে এবং অভিযানটা আরও জোরদার করণ হচ্ছে। সরাসরি টার্গেট করে জাটকা ধরার মতো সেই পরিবেশ এবং সেই সুযোগ এখন নাই। আইন শৃঙ্খলা বাহিনী সহ মৎস্য বিভাগ এবং প্রশাসন যথেষ্ট তৎপর। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,92,000 মেট্রিক টন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। খেজুর গাছ থেকে রস নামানোয় ব্যস্ত গাছিরা। সেই রস দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ তারাশে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, চলতি সপ্তাহে আবহাওয়া অনুকূলে থাকায় এবার কিন্তু সিরাজগঞ্জের রসের উৎপাদন অর্থাৎ খেজুরের রসের উৎপাদন কিন্তু বেশ ভালো হচ্ছে এবং রসের উৎপাদন ভালো হয় সেই সংগৃহীত রস দিয়ে কিন্তু পাটালি গুড় অর্থাৎ খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। আমরা এখন আছি সিরাজগঞ্জের তারাশ উপজেলার সোরাতল গ্রামে এবং আমরা দেখতে পাচ্ছি ভোর থেকে যে গুড় তৈরির যে কর্মযজ্ঞ সেটি কিন্তু আসলে চলছে। গাছ থেকে আলো ফোটার আগে অর্থাৎ ভোর হওয়ার আগেই কিন্তু এই যে গাছে গাছে যে হাড়িগুলো গাছিরা রাখে অর্থাৎ রসের সংগ্রহের জন্য, সেই রসের হাড়িগুলো এই নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেখানে নিয়ে আসে এবং সেই রসগুলো নির্দিষ্ট পাতে ঢেলে জাল দিয়ে কিন্তু আসলে গুড় তৈরি হয় এবং সেই গুড় তৈরির প্রক্রিয়াটা যদি বলি প্রায় 3.5 থেকে 4 ঘন্টা কিন্তু আসলে জাল দিতে হয়। জাল দিতে দিতে আমরা যেটি দেখছি যে প্রায় ঘন হয়ে এসেছে এই যে খেজুরের রস এবং সেই ঘন যে রসটি এটি আসলে নির্দিষ্ট সময় জাল দেওয়ার পরে নির্দিষ্ট ছাঁচে ফেলে কিন্তু আসলে গুড় প্রস্তুত করা হয় এবং এই আপনি জানেন যে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ এবং তারাশ এই অঞ্চলগুলোতে আসলে খেজুরের গুড় বেশি উৎপাদন হয় এবং সে পাবনা, রাজশাহী, নাটোর থেকে বিভিন্ন জায়গা থেকে গাছিরা এই শীতের এই 3-4 মাস কিন্তু এখানে অবস্থান করে এবং তারা বিভিন্ন কৃষকের কাছ থেকে খেজুরের গাছ লিজ দিয়ে কিন্তু তারা গুড় উৎপাদন করে এবং গাছিরা যেটি বলছে যে এবার কিন্তু আসলে যেহেতু শীত ভালো পড়েছে সেজন্য কিন্তু রসের উৎপাদন বেশ ভালো হচ্ছে এবং এখানকার উৎপাদিত গুড়ের মান ভালো হয় কিন্তু আসলে ব্যাপক চাহিদা রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু আসলে এই এখানকার উৎপাদিত গুড়গুলো আসলে পাঠানো হচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে গাছিরা যেটি বলছে যে পাইকাররা এখানে আসছে এবং এখান থেকে উৎপাদিত গুড় কিন্তু আসলে পাইকাররা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই গুড়গুলো চলে যাচ্ছে। তো গাছিরা যেটি বলছে যে প্রতি বছরই আসলে এই যে খেজুরের গাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে কমে যাচ্ছে, যে কারণে তাদের কিন্তু আসলে রস সংগ্রহের যে পরিমাণ সেটি কিন্তু আসলে কমছে, যে জন্য তাদের গুড় উৎপাদনের পরিমাণ আসলে কিছুটা কমছে এবং এবার বেশ দামও কিন্তু আসলে অনেকটাই ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন গাছিয়ারা। তো একথা বলে যে ভোর থেকে কিন্তু সেই কর্মযজ্ঞগুলো চলছে এবং যে গুড় যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে উৎপাদন হচ্ছে এবং এখানকার উৎপাদিত গুড় দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে পাইকারি ব্যবসায় হাত ধরে চলে যাচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে খেজুরের গুড় তৈরির খবরাখবর। দেখছেন এই সময়ের বাণিজ্য। সব ধরনের ফ্লেভার ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের উপর সম্পূরক শুল্ক ও অন্যান্য ডিউটি বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন দেশীয় এবং বহুজাতিক বেভারেজ কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, নতুন করে কর বাড়ানোয় পণ্যের দাম বেড়ে ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যেতে পারে। এতে সংকুচিত হবে বেভারেজ শিল্প, এমনকি কিছু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কাও জানান বক্তারা। প্রি বুক করা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের ডেলিভারি শুরু করেছে ইফাত মোটরস লিমিটেড। রোববার রাজধানীর তেজগাঁও শোরুম থেকে ক্রেতাদের বাইক বুঝিয়ে দেওয়া হয়। এ সময় জানানো হয়, চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে 9টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু করবে ইফাত মোটরস, যেখান থেকে রয়্যাল এনফিল্ড বাইক সরবরাহ করা হবে। আর আগামী মাসে সারা দেশে এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
নতুন করে রাশিয়ার 183টি তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় আবারও আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি $81 ছাড়িয়ে গেছে, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। বাড়তি দামের প্রভাব পড়বে আমদানি নির্ভরশীল দেশগুলোর উপর। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। বিশ্ববাজারে ফের $80 উপর উঠে গেছে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.48 বা 1.86% বেড়ে পৌঁছেছে $81.24, যা 27 আগস্টের পর সর্বোচ্চ। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম $1.53 বা 2% বেড়ে দাঁড়িয়েছে $78.10, যা গেল অক্টোবরের পর সর্বোচ্চ। 8 জানুয়ারি থেকে অপরিশোধিত তেলের দাম 6% বেশি বেড়েছে। এর মধ্যে রাশিয়ার ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আবারও অস্থির করে তুলেছে জ্বালানি তেলের বাজার। তেল বিক্রির আয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগ তুলে গ্যাসপ্রম নেফট ও সারগুত নেফটে গ্যাস সহ 183টি রুশ তেল সরবরাহকারী জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে রাশিয়ার তেল রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। অন্যদিকে বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক দেশ চীন ও তৃতীয় বৃহত্তম আমদানিকারক ভারত বিপাকে পড়বে। কারণ রাশিয়ার বাইরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা আমেরিকার দেশগুলো থেকে তেল আমদানি করতে গেলে দেশ দুটির খরচ অনেক বেড়ে যাবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। চীনের হেইলং চিয়াং প্রদেশ জুড়ে তৈরি করা হয়েছে তুষার ও বরফের তৈরি পার্ক। শীতকালীন পর্যটন মৌসুমকে ঘিরে এসব পার্কে রাখা হচ্ছে বরফের তৈরি নানা ভাস্কর্য। রং বেরঙের আলো দিয়ে সাজানো এসব পার্কের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও। বরফের ওপর রং বেরঙের আলো দিয়ে সাজানো এই পার্কগুলো চীনের হেইলং চিয়াং প্রদেশের। শীতকাল উপলক্ষে পর্যটকদের আকর্ষিত করতে শহর জুড়ে বরফের থিমে এসব পার্ক তৈরি করা হয়েছে। আছে বিনোদনের নানা মাধ্যমও। হেইলং চিয়াং প্রদেশের হেইহে শহরের 25,000 বর্গমিটার একটি বরফের পার্ক পরিণত হয়েছে অন্যতম পর্যটন আকর্ষণে। সেখানকার বরফের তৈরি বিশাল স্লাইডটি নজর কাড়ছে আগত দর্শনার্থীদের। শহরটি আগে থেকেই শীতকালীন অবকাশ উদযাপনের জন্য জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। এবার আরও নতুন নতুন বিনোদনের মাধ্যম উদ্বোধন করা হয়েছে পর্যটকদের জন্য। আমি প্রথমবারের মতো বরফ ও তুষারের তৈরি ভাস্কর্য দেখছি। শীতের থিমে তৈরি এত বড় পার্ক উপভোগ করছি। আমি খুবই খুশি। আমি স্থানীয় বাসিন্দাদের উদ্দীপনা ও তাদের সংস্কৃতি অনুভব করতে পারছি। হেইলং চিয়াং এর আরেক শহর বেইয়ানেও উদ্বোধন করা হয়েছে আইস কার্নিভাল নামের থিম পার্ক, যেটি 1 লাখ বর্গমিটার জায়গা জুড়ে বানানো হয়েছে। পার্কটিতে অন্যান্য আয়োজনের পাশাপাশি রাখা হয়েছে বরফ ও তুষারের তৈরি অসাধারণ সব ভাস্কর্য। চমৎকার সব আয়োজনে পরিপূর্ণ এসব পার্কের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি দপ্তরের লাল ফিতায় বন্দী পোশাক শ্রমিকের রেশন, দাবি উদ্যোক্তাদের। মালিকপক্ষ সঠিক তালিকা না দেয়ায় বাধাগ্রস্ত হচ্ছে কাজ, বলছে ডিসিবি। কাস্টম হাউজের কাছে 142 কোটি টাকা পাওনা নিয়ে বেকায়দায় চট্টগ্রাম বন্দর। 59 বার চিঠি দিয়েও মেলেনি জবাব। পরিশোধের চেষ্টায় কাস্টম কর্তৃপক্ষ। এবং মোবাইল ইন্টারনেটের অফারের লিমিট তুলে নিল বিটিআরসি। ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন গ্রাহক। থাকছে ক্যারি ফরওয়ার্ড সুবিধা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।